এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি ৬ পয়সা করি দেরি, পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মান দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নাজেল হয়। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই? কি করিব দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে সবটি বিছায় কহিলাম, বাছা শোও। সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিতে কেউ? তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে রেখে কহিল, বাছারে যাই, বড় ব্যথা রলো। দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদুরে আমার, লক্ষ্মী আমার ওরে। কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুই ত্রিগণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। এইখানে তোর বুজির কবর, পরীর মতন মেয়ে। বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি, বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো, দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই জামার, চাহিকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি। কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কি জানিত হায় তাহারও পরাণে বাঁচিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল, আর উঠিল না ফিরে। এইখানে তাকে কবর দিয়েছি, দেখে যাও দাদু ফিরে। হেথায় ঘুমায় তোর ছোট খুবু, 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বারে। ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা।
একদিন গেনু গজনার হাতে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লোটায় পথের পরে। সেই সোনামুখ, গোলগাল হাত, সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। ওই দুর্গুণে সন্ধ্যা নামিছে, ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে। মজিদ হইতে আজান হাঁকিছে, বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাতে দাদুদ মোনাজাত কর, আয় খোদা রহমান, ভেস্ত নাজেল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। আয় খোদা রহমান, ব্যস্ত নাজিল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। ফরিদপুর সাহিত্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে একটি কথা আমরা স্মরণ করছি। 1929 সালে কবি হুমায়ুন কবির এবং আব্দুল্লাহ জহিরুদ্দিন লাল মিয়া সাহেব ফরিদপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে দীর্ঘদিন এই প্রতিষ্ঠান বিভিন্ন কারণে তার কার্যক্রম বন্ধ ছিল। 1983 সালে কবি সুফি মোতাহার হোসেনের মৃত্যুদিনে আমরা অধ্যাপক এম.এস. হামাদের আহ্বানে সুফি মোতাহার হোসেনের বাড়িতে যে এটা আবার পুনর্গঠন করি ফরিদপুর সাহিত্য পরিষদ 1983 সালে। সেই থেকে আমরা বিভিন্ন কাজ করে আসছি স্থানীয় এবং জাতীয় পর্যায়ে। আজকে আমাদের বর্তমান সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, এই অনুষ্ঠানে প্রথমেই আমি আলতাফ হোসেনকে বলার জন্য আহ্বান করছি। ছোট্ট সাহিত্য সংগঠন আমাদের খুব হঠাৎ করে কবি জসিমউদ্দিনের খবর কবিতার শতবর্ষের প্রাক্কালে একটি বিপুল অহংকার আমাদেরকে হৃদয়কে প্লাবিত করে যে ঢাকাতে গিয়ে আমরা দেখিয়ে দেব। এই অহংকার এই মফস্বলে মানায় এবং ঢাকা আসতে গিয়ে বুঝতে পেরেছি এই অহংকারটা করা ঠিক হয়নি। এই ফরিদপুরে আমরা রওনা দিয়েছি যথাসময়ে, কিন্তু প্রায় আজকের প্রধান অতিথি আসার এই মিনিট 2-3 আগে আমরা ফরিদপুরের উৎসাহী কিছু যুবকের মধ্যে আমিও অন্তর্গত, আমরা 78 আমরা এখানে উপস্থিত হয়েছি। এর আগে আমাদের পরম সৌভাগ্য হয়েছিল আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে দিয়ে আমাদের ছোট্ট একটি জমি আছে ফরিদপুর শহরে, সেখানে গিয়ে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে এই কথা বলবো, কিছু কিছু মানুষের রাশি যোগ আছে। গ্রামে দেখবেন প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সেই ভাগ্যবান ব্যক্তির দ্বারা দোয়া করানো হয়। সেই আমাদের সবার কাছে মনে হয়েছে যে আমাদের প্রধান অতিথি সেই অনেকগুলো রাশিচক্রের সৌভাগ্যবান ব্যক্তি না হলে 15 বছর যাবৎ আমরা এতিমের মতো ঘুরে ঘুরে অনুষ্ঠান করে বেড়াই। আর আজকে একজনের ড্রয়িং রুমে, আর একদিন কোনো একটা স্কুলের হেডমাস্টার আমার ছাত্র, সেই সুবাদে জোর খাটিয়ে, প্রভাব খাটিয়ে, আদর খাটিয়ে তার স্কুলে অনুষ্ঠান করি। এইভাবে ভ্যাগাবন্ডের মতো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেরিয়েছি। আপনি জেনে খুশি হবেন আমাদের সেখানে দোতলা একটা কমপ্লেক্স বলাটা বোধহয় ঠিক হবে না, দোতলা একটা বিল্ডিং হচ্ছে, যেখানে আমরা স্বপ্ন দেখছি প্রতি পক্ষে অন্তপক্ষে সপ্তাহে না হোক মাসে 2 বার করে সাহিত্যের একটা আসর আমরা বসানোর
সেখানে পরম সুযোগ পাব। আমরা খুব করতালি আশা করছিলাম। আজকে যিনি আমার কাঙ্ক্ষিত পদটি ছিনতাই করে নিয়েছেন, সম্পাদকের সাথে যোগসাজশে, সম্পাদককে উনি বড্ড স্নেহ করেন। একটি কথা, বাসায় গিয়ে আমি যে আমার সভাপতিত্ব হারিয়েছি এটা বলা যাবে না, কারণ এই পাঞ্জাবিটা সেই আমাকে সিলেক্ট করে দিয়েছে। এটাতে বললে তোমার বয়স অনেক লুকাতে পারবে। জনাব জালাল আহমেদ সাহেব, আমি যখন ওই শহরে একটি কলেজে অধ্যক্ষের দায়িত্বে ছিলাম, আমি এখনও ওই স্মৃতিটা আমার বুকে লালন করে আছি। মনোবিকাশ প্রদর্শনী নামে একটি প্রদর্শনী আয়োজন করেছিলাম। সেই প্রদর্শনীতে কম্পালসারিলি প্রতিটি ছাত্রকে তার ব্যক্তিগত সংগ্রহে 10টি করে বই সেই প্রদর্শনীতে জমা দিতে হবে। বেশ জমা পড়লো। সায়েন্সের স্যারদেরকে আমি বললাম যে সায়েন্স থেকে খুব কম পড়তেছে, আপনি প্র্যাকটিক্যালের ভয় দেখি। আমি আজকে ভয় পাচ্ছি না, রিটায়ার্ড হয়ে গেছি, এই দুর্নীতিটা করেছি। প্র্যাকটিক্যালের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোর করে আপনি বই আদায় করেন। ওই একটি কথায়, একটি ধমকে আমার ইয়াসিন কলেজ প্রায় 1000 ছাত্র, 10,000 বইয়ের একটি বিশাল প্রদর্শনী, এবং সেই প্রদর্শনীতে উনি প্রধান অতিথি ছিলেন। এবং আমার এখনও মনে আছে যে উনি বিকেলে তার পরিবার সহ এই প্রদর্শনীতে দেখতে এসেছিলেন। জনাব জালাল আহমেদ সাহেবকে জানাচ্ছি, আমার অনেক ছাত্র বলে যে স্যার, আপনার ওই মনোবিকাশ প্রদর্শনীর কারণে আমি ব্যক্তিগতভাবে যে বই সংগ্রহ করতে হয়, এই বই সংগ্রহ বিরাট একটা বন্ধু, এটা উপলব্ধি করেছি ওই প্রদর্শনী থেকে। জনাব জালাল আহমেদ, আমার সেই প্রচেষ্টা আপনাদের সবার সহযোগিতায় অন্ততপক্ষে কিছু সংখ্যক ছাত্রের কাছে ফলপ্রসূ হয়েছে। আমরা একটি সুন্দর প্রকাশনী করেছি, লেখকদের 2টো বাড়ি, প্রতিটা লেখকের 2টো বাড়ি। একটি বাড়ি তার নিজের, হয় তার বাবার কাছ থেকে পাওয়া কিংবা নিজের সঞ্চয়কে সেখানে ইনভেস্ট করে তৈরি করা। আর একটি বাড়ি হচ্ছে তার মনোবাড়ি, যে বাড়িতে তিনি থাকেন, একাই আনন্দ করেন এবং কিছুটা স্বার্থপরের মতো একা সেখানে থাকেন। কখনো কখনো এই ধরনের আয়োজন হলে পারে সেখানে তার প্রতিভা শব্দবিন্যাস দিয়ে আমাদেরকে আপ্লুত করেন। ফরিদপুর সাহিত্য পরিষদ কবির খবর কবিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারা প্রায় কতজন, 47 না 48 জন আমাদেরকে সেই বাড়ি থেকে, দ্বিতীয় বাড়ি থেকে বের হয়ে আমাদের জন্য সেই বাড়ির সৌরভ, বাড়ির সুগন্ধি আমাদেরকে একটি বইয়ের মধ্যে আবিষ্ট করে রেখেছেন। আমরা যদি সেই বইটি সংগ্রহ করি আমরা সেখানে আনন্দিত পাব। আমি কথা বাড়াবো না। আমার অসীম কৃতজ্ঞতা সাহিত্য পরিষদের তরফ থেকে, যারা এই বাড়ি থেকে বেরিয়ে আমাদের সেই সংকলনকে আপনারা গৌরবান্বিত করেছেন, সৌকর্য বিলিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা। আর এই মফস্বল থেকে আসা ছোট্ট একটি সংগঠন ফরিদপুর সাহিত্য পরিষদের এই অসীম একটা ঔজ্জ্বল্য দান করেছেন, সেজন্য সবাইকে, উপস্থিত সদীমণ্ডলী এবং অতিথিবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। তখন এই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের সভাপতি লাল মিয়া সাহেব আলহাজ জহিরুদ্দিন হন নাই,
মোয়াজ্জেম হোসেন চৌধুরী ছিলেন এবং সম্পাদক ছিলেন হুমায়ুন কবির। আমি একটা লিফলেট, আমি আমার মিউজিয়ামে একসময় কিউরেটর ছিলাম, ফরিদপুর মিউজিয়ামের, একটা লিফলেট কোনোভাবে উদ্ধার করলাম কেমনি, সম্পাদক বলেছেন। সেখানে আমরা আবার পুনর্গঠিত হলাম যে আমরা এটা নতুন করে করব, এবং তারপর থেকে বর্তমান পর্যন্ত আমাদের কোনো সরকারি অনুদান নেই। আমরা আমাদের কর্মীদের নিয়ে কাজ করি, সাহিত্য সেবা করি। আরেকটি কাজ করেছিলাম, জসিমপল্লী মেলা ঘোষণা করেছিলাম যে আগামী বছর থেকে জসিমপল্লী মেলা হবে। প্রথম 4 দিন করব, কিন্তু হতে হতে 7 দিনের কম করা গেল না, কেননা যারা ছোট ছোট দোকান নিয়ে আসছে তারা বললো যে পোষাবে না আমাদের। সেই জসিমপল্লী মেলা এখন বড় হয়েছে, অবশ্যই এবার হয় নাই নানা কারণে। এখন জসিমপল্লী মেলায় সারা বাংলাদেশ থেকে লোকজন যায়। এটাও আমাদের ওই পল্লী কবি জসিমউদ্দিনকে কেন্দ্র করে করেছিলাম। আমাদের কর্মীরা অত্যন্ত একনিষ্ঠভাবে কাজ করে। আমাদের পূর্বপুরুষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, সুফি মোতাহার হোসেন, এদের অনুপ্রেরণাকে আমরা পুনর্জাগরিত করবার জন্যে আমরা আবার কাজ শুরু করি, সে কথা সম্পাদক বলেছেন। আমরা সে কাজ বিভিন্নভাবে বিভিন্ন দিকে অব্যাহত রেখেছি। আমি আশা করি এটি আরও বেগবান হবে। এখানে প্রধান অতিথির নাম ধরে থাকা সমীচীন নয়, আমার ভাগিনা আপনাকে বলছি, প্রতিষ্ঠান, আমাদের এই প্রতিষ্ঠানে কোনো সরকারি অনুদান নাই। আমি জানি কোনো প্রোগ্রাম নাই। ফরিদপুরে এরকম প্রতিষ্ঠান আছে যাদেরকে বাৎসরিক অনুদান, সাংস্কৃতিক অনুদান দেওয়া হয়। আমি তাকে অনুরোধ করছি যদি সম্ভব হয় সেজন্য এটা খেয়াল রাখে, আমাদেরকে একটা অনুদানের ব্যবস্থা করে দেয়। আমরা একটা ঘর তুলবার ব্যবস্থা করেছি, নিচে ভাড়া দেব, উপরে টালি দিয়ে এমন ব্যবস্থা করব যেখানে তক্তা দিয়ে বিছিয়ে বসা যায়। এছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। আর এটাও শেষ করতে যে টাকা লাগবে সে টাকা আমাদের নাই। কাজেই টাকা যাদের আছে তারা এগিয়ে আসতে পারেন। বিশেষত কালচার মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নজর দিলে আমরা খুব ধন্য হয়ে যাব। কথা বাড়াবো না, আপনারা অনুগ্রহ করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন, উৎসাহিত করেছেন। কমল কবিতার 100 বর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে আপনারা আসায় আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। আমরা পড়েছি কবর ঘুম চিরঘুম, এই ঘুম ভাঙে না। কিন্তু কবি জসিমউদ্দিনের কবিতা যখন পড়ি এই ঘুম যেন বারবার আমাদের ভাঙিয়ে দেয়। এবং এটা 1-2 বছর না, দেখতে দেখতে 100 বছর পূর্ণ হয়ে গেল। 1925 সালে কল্লোল পত্রিকায় এই কবিতাটা ছাপা হয়েছিল। জসিমউদ্দিন তখন কল্লোল পত্রিকায় বিক্রি করে বিক্রি টাকাটা কল্লোল অফিসে পৌঁছে দিতেন। উনি শখ করে তার কবিতাটা পাঠিয়েছিলেন। কয়েক মাস যাওয়ার পরেও ওই কবিতাটা ছাপা হয় নাই। তো শেষ পর্যন্ত কল্লোল পত্রিকার পিছনের পাতায় ছোট ছোট অক্ষরে এটা ছাপা হয়েছিল। তো মফিজান বেগম সাহেবের উৎসাহ দেখে আমিও একটু উৎসাহিত বোধ করছি। আমরা একটা বই করতে পারি কিনা নয়নগুলির পক্ষ থেকে, সেই চেষ্টা করছি। আমার বইয়ের নাম রাখছি কবর কবিতা 100 বর্ষ। সেখানে খুব প্রয়োজন মনে করলাম যে এই কল্লোল পত্রিকায় যে কবিতাটা ছাপাইছে এই সংখ্যাটা ব্যবহার করা দরকার। আমাদের দেশে অনেক কিছুই দুর্ভাগ্য,
আর এটা দুর্ভাগ্য, আর্কাইভসে আমরা মনে হয় শূন্যের কাছাকাছি। বাংলা একাডেমি থেকে শুরু করে আর্কাইভস থেকে শুরু করে ঢাকা শহরে যত জায়গায় যাওয়া যেতে পারে সব জায়গায় খোঁজ নিয়েছি। কল্লোল পত্রিকা, বাংলা একাডেমির যে পত্রিকা সেকশন আছে সেখানে ক বর্ণ দিয়ে যতগুলো পত্রিকা দেখাইলো কল্লোল নাই। আর তারপর আবার 100 বছর আগে তখন আমার পরিচিত পশ্চিমবাংলা যারা পরিচিত আছে সবাইকে লিখলাম যে ঢাকা এটা পাচ্ছি না, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এটা পাওয়া যেতে পারে, কেউ যদি এটা জোগাড় করে দেয় তার জন্য একটা সম্মানের ব্যবস্থা আছে, যদি পাঠিয়ে দিতে পারলে খুব খুশি হব। তো আমার পরিচিত একজন ভদ্রমহিলা আলিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার, সম্প্রতি পিএইচডি করেছেন। একদিন সকালে দেখলাম সালাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দিচ্ছে। এই মানে পুরো কবিতাটা ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। উপরে লেখা কবর, নিচে লেখা একটি গ্রাম্য কবিতা, তার নিচে লেখা শ্রী জসীমউদ্দিন। এবং জসীমউদ্দিন বানানটা উনি যেভাবে লেখেন ঠিক একজাক্টলি আসেন নাই। তবে এই কবিতা এখন আমরা এই বইতে যেমন দিব, আমাদের দেশেও এটা একটা সংগ্রহ হইল। এই কথা বলার উদ্দেশ্য, কবি জসীমউদ্দিনকে কেন্দ্র করে অনেক কিছু সংগ্রহ, অনেক কিছু আর্কাইভস আমাদের থাকার দরকার। ভবিষ্যৎ প্রজন্ম এখন ইন্টারনেটে পড়ে কবর কবিতা, আমরা ছোটবেলায় কবর কবিতা পড়ে চোখে পানি ফেলেছি, কিন্তু আজকে ওই মোবাইলে পড়ে কবর কবিতা পড়ে চোখে পানি ফেলার দিন মনে আর নাই। তবে আর্কাইভস করলে অনেক কিছু তথ্য, আজকে এই অনুষ্ঠান সহ এরকম তথ্যগুলো যদি জোগাড় করা যায় তাহলে পরবর্তী প্রজন্ম অনেক উপকৃত হবে। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং নয়নজলি মাধ্যমে এই বইটা প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য, এবং আগামীতে আমার যে বইটা বেরোচ্ছে সেটাও আপনারা পড়ার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কবর নিয়ে আর একটা বই বেরোচ্ছে আমার, কিন্তু কলকাতা ইউনিভার্সিটির প্রবেশিকা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়। এটা একটা বিরল একটা সুযোগ এবং সৌভাগ্য। এটা খুব কম ক্ষেত্রেই হয় যে ছাত্রাবস্থাতেই তার কবিতা পাঠ্য বইতে জায়গা পাওয়া। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কল্লোল পত্রিকা এবং কল্লোল গোষ্ঠী যেটা ছিল তাদের মধ্যে মূল বিষয়টি ছিল রবীন্দ্রনাথের ছায়াতল থেকে বেরিয়ে এসে রবীন্দ্র বিরোধিতা করা। সেই কল্লোল গোষ্ঠীর কাগজে তার এই কবিতাটি যেভাবে ছাপা হোক না কেন, কবিতাটি গ্রাম্য কবিতা এই শিরোনামে ছাপা হয়েছিল। এখন গ্রাম্য কবিতার বিষয়টি এখন কল্লোল সম্পাদকরা কি মানে কোন অর্থে লিখেছেন, কারণ গ্রাম্য শব্দটার মধ্যে এক ধরনের তাচ্ছিল্য আছে, কিন্তু এটা আপনারা খেয়াল করে থাকবেন। সুতরাং যাই হোক, আমি সেই তাদের সম্পাদকীয় সিদ্ধান্তের কথা আমি বলতে পারি না। তো গ্রাম্য কবিতা শিরোনামে কবিতাটি ছাপা হয় এবং ছাপা হওয়ার পরপরই কিন্তু এটি খুব কি বলবো, এটা বিশাল একটা জনপ্রিয়তা অর্জন করে। এবং তিনি এই কবিতাটা এখন লেখেন, তিনি কিন্তু কখনো ভাবেননি হয়তো এই কবিতাটা 100 বছর পরেও এটা প্রাসঙ্গিক থাকবে। রবীন্দ্রনাথ 1400 সাল যখন লেখেন তখন তিনি তার একটা বিশ্বাস ছিল আজই হতে 100 বর্ষ পরে যারা তার কবিতা পড়বেন, তিনি লিখেছিলেন এবং তার একটা বিশ্বাস ছিল। কিন্তু জসীমউদ্দিনের বিশ্বাস ছিল কিনা আমরা জানি না যে 100 বছর পরে তার কবিতা নিয়ে এরকম একটি অনুষ্ঠান হবে, কিংবা 100 বর্ষ উপলক্ষে একটি মাত্র কবিতা নিয়ে একটি অনুষ্ঠান হবে। 100 বর্ষ পার হওয়ার আগেই, বেশ আগে, কবি নজরুল ইসলাম কিন্তু 1400 সাল নামে একটি কবিতা লিখেছিলেন। সেখানে তিনি কবিকে আশ্বস্ত করেছেন যে আমরা আপনার কবিতা পড়ি এবং পড়ছি, সামনেও পড়বি ইত্যাদি। নজরুল ইসলামের এই কবি 1400 সাল নামে এই কবিতাটা, কাজী নজরুল ইসলামের তারও 4 বছর আগে এই কবিতাটি লেখা, জসীমউদ্দিনের কবিতাটি। সুতরাং নজরুল ইসলাম যে 1400 সাল কবিতা লিখেছিলেন তার আগের কবিতা এটি আজকে 100 বছর পূর্ণ হলো। আমি প্রথমেই বলেছি আমি কবিতার লোক নই, আমি কবিতা সম্বন্ধে বিশেষ কিছু বলতে পারি না। এটা এত বেশি পরিচিত কবিতা, এটি না আলোচনা করারই এখানে বাহুল্য হবে। তো আমি অন্যভাবে এটা একটু দেখেছি, সেটি হচ্ছে এই কবিতায় তখনকার বঙ্গের, পূর্ববঙ্গের, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে একটি চিত্র ফুটে ওঠে। এটা আমি লক্ষ্য করেছি। এখানে 5 জনের মৃত্যুর কথা বলা আছে। 5 জনের মৃত্যুর মধ্যে 2 জনের মৃত্যুর কারণ দেওয়া আছে। একজন মারা গেছে অজ্ঞাত জ্বরে, আরেকজন মারা গেছে সাপের কামড়ে। এই দুইটি ছাড়া
বাকি মৃত্যুর কোনো কারণ এখানে দেখানো হয়নি। তারা মৃত্যুবরণ করেছেন, পরিবারকে শোকাভিভূত করেছে, সবই ঠিক আছে। আমি এটাকে অন্যভাবে দেখছিলাম যে ওই সময়ে এই 1925 কিংবা তারও আগে আমাদের দেশে মহামারী এবং বিভিন্ন কারণে লক্ষ লক্ষ লোক মারা গেছে বিভিন্ন মহামারীতে। আমাদের কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। তো এখানে কিন্তু এই কারণগুলো লেখা হয়নি। তা আমি এটা অন্যভাবে দেখছি, ওই সময়ে 1925 সালে লেখা কবিতা তার আগের বছরগুলোতে নিশ্চয়ই এরকম মহামারী কিংবা এইসব কারণে বাংলাদেশের অনেক লোক যা প্রাণ হারিয়েছে, পর্যাপ্ত। একদিন এসে বললো আমার শরীর খারাপ লাগছে, আমরা ধরে নিতে পারি হয়তো তার অনেক হার্ট অ্যাটাক হয়েছে, অনেক সময় খারাপ লাগার পরে তো শুয়ে পড়ে তারপরে মারা যায়, এই ব্যাপারগুলো আছে। সুতরাং যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের তৎকালীন স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে একটি চিত্র এখানে দেখা যায়। মুসলিম সমাজের এমন একটি বিষয় তুলে এনেছেন যা চিরন্তন। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে মরতে হবে, সকলের একই ঠিকানা, কবর যেতে হবে। এই সাধু কবি কিভাবে যে এটা আনলেন, এবং আরেকটা জিনিস করলেন যে কৃষকের মাথায় যে একটা স্মৃতি হতে পারে, ভালোবাসার রূপক হতে পারে, যা তার মাথার আমার কবরের ডান পাশে ঝুলাই দিব। এটা কিভাবে উনি আনলেন এই সাধু কবি, যিনি তার নামই ছিল সাধু কবি, খালি পায়ে হাঁটতেন, শ্মশানে ঘুরতেন, সাধুদের কাছে যেতেন। তো এই মানুষটার নানান দিক ছিল। তার যে আমরা একটা গান আমরা ভুল করি জসীমউদ্দিনের, এই সেটা অনেকে বলে নজরুলের গান, এই তোমার নামে। তখন এটা কি গান যেন, ওই যে তোমার নামে তসবিহ জপে লা শারিকা আল্লাহ, এরকম একটা গান আমরা নজরুলের গান বলে আমরা করি, কিন্তু এটা জসীমউদ্দিনের গান। এই জসীমউদ্দিনকে নিয়ে আমরা আমাদের নানান কাজ এখনো করার আছে। তো আমার পক্ষ থেকে আমার এই কবর কবিতাটার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল শৈশবে, তাই আমি এখানে একটা ছোট লেখা দিয়েছি বলেই আজকে আপনাদের সামনে আবার কথাও বলতে এসেছি। সম্পর্কটা ছিল এই, আমাদের সময় আমরা চিৎকার করে বই পড়তাম, সব বই, কবিতা তো বটেই, চিৎকার করে পড়তে হতো, নইলে মার খেতে হতো। পড়া মানেই জোরে চিৎকার করে পড়া। কিন্তু এই কবিতাটা আমরা এক সময় চিৎকার করে পড়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার প্রতিবেশী ভাড়াটে এসেছিলেন। আমার বয়স হয়তো তখন 13-14, আর প্রতিবেশী যারা এসেছিলেন সেখানে তিনটি ছেলে এবং একটি মেয়ে। সে বাড়িতে মেয়েটির বয়স আমার বয়সী, সবচেয়ে ছোট ছেলেটি আমার থেকে 1 বছর 2 বছরের বড় হবে, কিন্তু তারা জসীমউদ্দিনের বোনের ছেলে মেয়ে, যে বোন মারা গেছে। তো ওই সবচেয়ে আমার বয়সে সবচেয়ে কাছে যে ছেলেটি, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। বাংলাদেশের নিয়ম 1 বছরের বড় হলে সে আপনি, আর 1 বছর ছোট হলেই তুমি হয়ে গেল। আমি এই প্রথার বিরুদ্ধে কিছু বলছি না। আজকে তো আমি আমন্ত্রিতই হয়েছি আমার বয়স বেশি বলেই, নইলে মিলন ভাই কখনো আমাকে ডাকতেন না হয়তো। আমার ফরিদপুরের কলেজের অধ্যাপক এখানে বসে আছেন পিছনে, আমাকে মঞ্চে আনাই হয়েছে হয়তো বয়সের খাতিরে। সামাদ ভাই ওখানে বসে আছেন। না, সেই 1 বছরের বড় সেই ছেলেটি, তার দাম বেশি ছিল। তার মায়ের কবর ছিল তাম্বুলখানা, অম্বিকাপুর, যেখানে জসীমউদ্দিনের নানা বাড়ি। তো সেখানে আমাকে প্রথম নিয়ে যায়, এবং সেই বাড়ি নিজের কবরস্থান, মানে পারিবারিক কবরস্থান আমি দেখেছি ওই সময়, এবং আমরা খুব ঘন ঘন যেতাম আমার ওই বন্ধুর আগ্রহে। এবং সেই থেকে আর এই কবিতা আমরা চিৎকার করে, আমি শুধু পড়ি বন্ধ করিনি, আমার বোনদেরকেও আমি বলেছি চিৎকার করে না পড়তে, কারণ পাশের বাড়িতেই শুনতে পাবে। এবং এই কবিতা তাদের জন্য একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই আমি মনে করি এই কবিতা কিন্তু আসলে জসীমউদ্দিনের জীবনের ইতিহাস। মঈনুদ্দিন ভাই বলেছেন যে তখনকার অবস্থা এমনই ছিল, প্রত্যেকের জীবনেই খুব অল্প বয়সেই নানান রকমের বিয়োগান্তক ঘটনা ঘটত। স্বাস্থ্যের অবস্থা ওই রকমই ছিল আমাদের এক জেনারেশন আগেই।
যে প্রতিটি মানুষেরই এই মৃত্যুর সঙ্গে পরিচয় হতো খুব শৈশবেই, যেটা আমাদের ভাগ্য ভালো যে তা হয় না। তো সেই যেমন আমারও হয়নি, কিন্তু আমার বন্ধুর কিন্তু হয়েছিল, জসিমউদ্দিনেরও কিন্তু এই সব তার নিজের জীবনের অভিজ্ঞতা। যে তার বোনটি অল্প বয়স, হয়তো তার বয়স তখন 25-26 হবে যখন তিনি মারা গেছেন। তাই উনি ওনার নিজের কথা দাদুর মুখ দিয়ে বলেছেন, এটা আমি বুঝতে পেরেছি সেই আমি যখন স্কুল ছাত্র। সেই জন্য ওই দিক থেকে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে। এই বাড়িতে আমি অনেক গেছি। ওখানে জসিমউদ্দিন কবিকে কখনো দেখিনি, কিন্তু ওনার ছোট ভাই নুরুদ্দিন ছিলেন রাজেন্দ্র কলেজের শিক্ষক, ওনার সঙ্গে যতবার গেছি দেখা হয়েছে। কবির বড় ভাই ছিলেন, তার সঙ্গে দেখা হতো। তো ওইভাবে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল কবির পরিবারের সঙ্গে। কবির সঙ্গে আমার শেষ দেখা হয় 75 সালে। তার অল্প দিন, 1 বছরের মধ্যে উনি মারা গেছেন। ফরিদপুরে ওনার সঙ্গে দেখা হয়েছিল এবং সেই শেষ দেখা। আজকে আমরা একসঙ্গে হয়েছি কবির কথা বলার জন্যে, খুব আনন্দ। আমি এসে খুবই আনন্দ পেয়েছি যে সবার সঙ্গে দেখা হলো। ফরিদপুরের মানুষ সবাই, তাছাড়া আপনারা সবাই যারা আসছেন গুণী জ্ঞানী মানুষ, তাই এসছেন, নইলে তো আসতেনই না। খবর কবিতা নিয়ে বই হয়েছে, সেখানে আসতেন না আপনি নিজে যদি গুণী না হন। সেই জন্য আপনার আসার জন্য অশেষ ধন্যবাদ, আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি।